দর্শক আমন্ত্রণ ২৪ ঘন্টার আয়োজনে আপনাদের সাথে আছে আমি আহমেদ রেজা এবং আমাদের সাথে আজকে আলোচনার জন্য অতিথি হিসেবে যুক্ত রয়েছেন বেশ কয়েকজন অতিথি এবং যাদের সাথে আপনাদেরকে এই মুহূর্তে পরিচয় করে দিতে চাই। আমার সাথে একদম প্রথমেই যিনি রয়েছেন সাংবাদিক মাসুদ করিম, জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক যুগান্তর। স্বাগত আপনাকে ২৪ ঘন্টার আয়োজনে। এবং একই সাথে দর্শক আমাদের সাথে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আফিজুর রহমান, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত আপনাকে ২৪ ঘন্টার আয়োজনে। এবং একই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন আলমগীর হোসেন, হেড অফ নিউজ, সময়ের আলো। স্বাগত আপনাকে ২৪ ঘন্টার আয়োজনে। এবং আপনারা জানেন যে সময়টা মোটেই ভালো যাচ্ছে না এবং নানা ধরনের অস্থিরতা, সংকট চলছে দেশ জুড়ে এবং সেই সংকটে আসলে আমরা সবাই উদ্বিগ্ন। আমরা সবাই আসলে চেষ্টা করছি এই সংকটটাকে উত্তরণের জন্য এবং সবাই সবার জায়গা থেকে হয়তো চেষ্টা করছে। তবে যে চেষ্টাটি অনবরত সবসময় আমাদের মাথায় থাকে, আমাদের মস্তিষ্কে থাকে, আমাদের একটি ভাবনার চিন্তা থাকে এবং আমরা যেটাতে ভরসা পাই, সবসময় বলি যে কোনো সংকটে দেশের প্রয়োজনে যে বাহিনীর কথা সবার আগে আসে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সেখানে আসলে সবসময় শান্তি খুঁজতে চাই, ভরসা রাখতে চাই এবং সেটি ঘিরে নানা সময় বাংলাদেশের জন্মলগ্ন থেকে, বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সেই বিশ্বস্ততায়, সেই আস্থার জায়গাটা কিন্তু অবিচল ছিল বাংলার মানুষের কাছে। ফলে আমরা ঠিক যদি সেখান থেকেই বলতে চাই যে এই সংকট পরিস্থিতি মোকাবেলায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে কার্যক্রম সেটি নিয়ে একটু যদি কথা বলতে চাই, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আফিজুর রহমান, আমি আপনাকে দিয়ে আসলে শুরুটা করতে চাই যে এই সংকট চলছে, নানা মত, নানা বিশ্লেষণ চলছে সেই সংকট ঘিরে। সেই সংকটে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি ছিল, এখনও আছে এবং তারা তাদের কার্যক্রমগুলো নির্বিঘ্নে সম্পন্ন করছে। আমরা একটু বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই আপনি কেমনভাবে দেখছেন সেটি এবং একজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে। জি, আপনাকে ধন্যবাদ। দুই পাশে দুইজন সহ আলোচক, দুইজনই বেশ অনেক জ্যেষ্ঠ সাংবাদিক এবং যমুনা টিভির সাথে যারা আছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ। দেখেন, আমাদের যে কোনো জাতীয় দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে জায়গাটা সেটি আমরা তো সবাই জানি যে ইটস ওয়েল ডিফাইন্ড এখনো পর্যন্ত। কারণ যেই শিক্ষাটা নিয়ে সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে, এটি হচ্ছে সেনাবাহিনীর মূল মন্ত্র। এবং আরেকটি বিষয় হচ্ছে যে একজন সেনাবাহিনীর ক্ষেত্রেও যদি আমি বলি, বা নৌবাহিনী বা বিমান বাহিনীও, তাদের সবারই কিন্তু প্রশিক্ষণের সূতিকাগার হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি। আমি নিজেও সেখানে চাকরি করেছি, ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করেছি। তো বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যখন একজন সিভিল থেকে প্রথম পা দেয়, সেখানে কিন্তু একটি জিনিস হয়তো আপনারা যাওয়ার সময় ভাটিয়ারিতে দেখতে পারেন যে চির উন্নতম মশির, দেশাত্মবোধের যে চেতনা, বা এই যে আপনার শিরটাকে উঁচু রেখে যে কোনো সংকট মোকাবেলা করতে পারার যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের মধ্যে যেমন আছে, প্রতিদিনের জীবনাচারের মধ্যে আছে। আমি এইটুকু বলে মূল জায়গাতে যদি যাই, যে ১৯ তারিখে সন্ধ্যার পরে সেনাবাহিনী মোতায়েন হলো এবং কোন পরিস্থিতিতে। তার আগে আমরা অনেকগুলো হত্যাকাণ্ডের খবর পেয়েছি, আমরা অনেক রকমের ভ্যান্ডালিজম এবং সবচেয়ে বেশি আমরা এর সাথে সাথে যেটা দেখলাম যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেপিআইগুলো, রাষ্ট্রীয় স্থাপনাগুলো, বেশ কয়েকটা রাষ্ট্রীয় স্থাপনায় সরাসরি আঘাত করা হলো এবং এমনভাবে আঘাত করা হলো, বিটিভির জায়গাটা যদি দেখেন বা অন্যান্য জায়গাটা যদি দেখেন, তো আমরা যে আন্দোলনটি ছাত্রদের কাছ থেকে দেখছিলাম, সেই আন্দোলনটি এইরকম সহিংসতায় রূপ নিবে সেটি কিন্তু আমরা কেউই আসলে সেইভাবে প্রত্যাশাই করিনি। আমরা ১৭ তারিখে যখন যে স্লোগান হলো, ১৬ তারিখ ১৭ তারিখে যেই অংশটা, তারপরে ১৮ তারিখে যে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হলো, তখন পর্যন্ত এটা অনেক তর্ক বিতর্কের মধ্যে ছিল। কিন্তু ১৮ তারিখ সকালের পর থেকে বিশেষ করে যত দিন গড়াতে থাকলো, তত কিন্তু একটি সহিংস রূপে এবং একটি ম্যাসাকার আমরা দেখেছিলাম। সেই জায়গা থেকে ১৯ তারিখ সন্ধ্যার পরে যখন সেনাবাহিনীকে নিযুক্ত করা হলো এবং সেনাবাহিনীকে নিয়ে আসা হলো সিআরপিসি ১২৯, ৩০ এবং ৩১ ধারা অনুযায়ী ইনএইড টু সিভিল পাওয়ার, যে জায়গাটি আসলে আমাদের বোঝাটা খুব জরুরি। ইনএইড টু সিভিল পাওয়ার অনেকে জরুরি অবস্থাতে মিলিয়ে ফেলেছেন অনেক সময় ইসের ক্ষেত্রে। তো সেখানে কিন্তু বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য এবং
দুর্যোগকালীন মুহূর্তে যদি সংকটটি খুব বেশি ঘনীভূত হয়, সেই সময় সেই সংকটটি মোকাবেলা করার জন্যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার সেটি কিন্তু সেনাবাহিনীর হাতে নেই, ম্যাজিস্ট্রেটের কাছ থেকেই আদেশ নিয়ে সেই সংকটটি মোকাবেলা করতে হবে। এবং যেহেতু সিআরপিসির কথা যেটা বললাম 129 অনুযায়ী কিন্তু মিনিমাম বল প্রয়োগ করে করতে হবে সেটি। সো মিনিমাম বল প্রয়োগ করেই এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বটি পালন করেছে বলেই আমরা কিন্তু এরপরে ক্যাজুয়ালিটির সংখ্যাটি ক্রমেই কমতে কমতে শূন্যতে আসতে দেখেছি। এবং সেই জায়গাটি এই রকম একটি সংকট মোকাবেলার সময়, এবং এই যে আরেকটি কোশ্চেন হয়তো এখানে আপনিও আমাকে করতে পারেন, আমি নিজে থেকেই বলে নিচ্ছি যে কেন তাহলে সেনাবাহিনী মোতায়েন করলো, উইথ লটস অফ ফায়ার পাওয়ার তো না এটা। হ্যাঁ, তো সেটি হচ্ছে যে সেনাবাহিনী এখানে কিন্তু সহায়ক হিসাবে কাজ করেছে হচ্ছে রাষ্ট্রের যে ইনস্টলেশনগুলো, অর্থাৎ 19 তারিখের পরে 20 তারিখে কিন্তু আরও অনেকগুলো ইনস্টলেশনে আঘাত হতে পারত। জি, এর মধ্যে ষড়যন্ত্রের যে পাতটা আছে, কারণ স্টুডেন্টরা কিন্তু বলেছে যে তারা এই সহিংসতার সাথে সংশ্লিষ্ট না। তো তার মানে হচ্ছে যে এই প্রক্রিয়াতে সংশ্লিষ্টতা যে স্টুডেন্টদের, যে তার বাইরের অংশটুকু ছিল ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্র থেকে যে সহিংসতাটা, সেই সহিংসতার মাত্রা কিন্তু আরও বেড়ে যাওয়ার কথা ছিল 20 তারিখে বা অনওয়ার্ডস, যেটি হওয়ার কথা। কিন্তু সেনাবাহিনী আসার পরে 19 তারিখের পরে যদি আপনি দেখেন, সেই জায়গা থেকে কিন্তু রাষ্ট্রীয় যে জায়গাগুলো, কেপিআইগুলো বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো, সেই জায়গাগুলোতে সিকিউর করার চেষ্টা করেছে। অর্থাৎ সেখানে যদি আমি একটু বলি যে জনগণের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে সেনাবাহিনীর অসামান্য একটি অবদান ছিল, সেটি মানে প্রেক্ষাপটই, যে কোনো প্রেক্ষাপটই হয়, সেটি এবারও আমরা হয়তো আরও একবার সেটি দেখলাম। সেটি আমরা, কারণ এখানে অনেক বড় একটা অভিজ্ঞতা নিয়ে সেনাবাহিনী কাজ করে। আমরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আসলে সেনাবাহিনীর কাজটা কি থাকে, আমি নিজে শান্তিরক্ষী মিশনে গিয়েছি এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর প্রায় সকল সদস্যই যায়, চাকরির সিনিয়রিটির ভিত্তিতে 1 বার 2 বার 3 বারও যায় অনেকে। এবং আমার মানে যেমন আলমগীর ভাই গিয়েছেন বা অন্যান্য সাংবাদিকরাও মাঝে মধ্যে যায়। একটা অভিজ্ঞতার জায়গা কিন্তু সেনাবাহিনীর আছে, এই ধরনের মব, যেটা আমরা মব কন্ট্রোলের জায়গাটা বলি। আমি নিজে একটা আমার ইউএন মিশনের সময় একেবারে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে। সো এই মব কন্ট্রোলের সময় মিনিমাম শক্তি প্রয়োগ করে ট্যাকটিক্যালি সেটাকে হ্যান্ডেল করে, সেটাকে অপারেশনাল অ্যাসপেক্টে কিন্তু হ্যান্ডেল করার একটা সক্ষমতার জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী আছে, তার দক্ষতার জায়গাতেই এটা আছে। এবং সেই দক্ষতাটাই সে প্রয়োগ করতে পেরেছে বলেই ক্যাজুয়ালিটির ওই জায়গাটাতে কিন্তু আমরা শূন্যের কোঠায় আসতে দেখেছি, বিশেষ করে আপনার রাষ্ট্রীয় সম্পদের জায়গাগুলোতে। এবং একই সাথে আমি সেখানে কিছু যুক্ত করবো যে জনমনের শান্তিও কিন্তু আসলে ফিরে এসেছে কিছুটা, একটু জনগণ স্বস্তি বোধ করেছে, আছে যে তাদের সাধারণ জীবনযাপন, যাপিত জীবন, সেটি আসলে একটু কোনো না কোনো ভাবে আমরা তো এরপরে যানজটময় ঢাকাও দেখেছি। একদমই তাই। এবং আমাদের সাথে দর্শক আরও একজন যুক্ত রয়েছেন, আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যিনি অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে, মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, সাবেক কূটনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক, তিনিও আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা নিশ্চয়ই তার কাছে থেকেও বেশ কয়েকটি বিষয় জানতে চাইব। তবে তার আগে আমি জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ করিম আপনার কাছে জানতে চাই যে 20 জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনীর যে নিয়োগ এবং তারপরে জনমনের স্বস্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং বিশেষ করে মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আফিজুর রহমান যেটি বলছিলেন যে রাষ্ট্রীয় স্থাপনাগুলোর বিশেষ নিরাপত্তা দায়িত্ব নেওয়া, বেশ কিছু কার্যক্রম দেখেছি সেটি, এবং সেটি চলমান থাকার ফলে যে জনমনের শান্তি সেটি আসলে ফিরে এসেছে। বিষয়গুলোকে আপনি সাংবাদিক হিসেবে প্রত্যক্ষভাবে দেখেছেন, নানাভাবে সেখানে গিয়েছেন। আমি জানি যে আপনি বেশ কিছু ধ্বংসযজ্ঞ স্থাপনাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। আপনার কাছে পুরো কার্যক্রমটি কেমন লেগেছে? ধন্যবাদ। আমি মেজর আফিজের সাথে আমি একটু যোগ করতে চাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে। বাংলাদেশের সেনাবাহিনী 5টা কাজ করে বড় অঙ্কে। একটা হলো যে মেইন 1 নম্বর কাজ হলো সার্বভৌমত্ব এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করা, এটা বহিঃশত্রুর হাত থেকে দেশের সুরক্ষা দেওয়া। দ্বিতীয় কাজটা হলো ইন এইড টু সিভিল পাওয়ার, নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিস, যেগুলি ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্টগুলি কাজ করেছে সেটা দেখেছেন, সেটা একটা করছে। থার্ড হইল যে ইন এইড টু সিভিল পাওয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনসাইড বাংলাদেশ এবং আউটসাইডেও করে, যেটা আমরা তার্কিতেও দেখেছি। ফোর্থ হল ইন এইড টু সিভিল পাওয়ার ইন্টারনাল সিকিউরিটি ডিউটি, যেটা এখন তারা করছেন এইবার। আর ফিফথ হল ইউএন পিস কিপিং এবং পিস কিপিং এর বিয়ন্ড। তো
তো 5টা কাজের মধ্যে আমি আপনি যেটা জানতে চাইলেন যে সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, ইউনিট টু সিভিল পাওয়ার, সেটা স্টেবিলিটি আনার জন্যে। অফকোর্স এটা আমাদের যে মেজর আফিস সাহেব বলছেন যে বিটিভি ভবন বলেন কিংবা মেট্রো রেল বলেন বা যে সমস্ত রাষ্ট্রীয় স্থাপনা, এগুলি কিন্তু কোনো সরকারের ব্যাপার না, এটা হলো রাষ্ট্রীয় স্থাপনা। বিশেষ করে কি পয়েন্ট ইনস্টলেশন যদি বলি বিটিবিকে, ওই জিনিসগুলি এটা যে সরকার যাবে, সরকার আসবে, কিন্তু এইগুলি জনগণের সম্পদ হিসেবে থাকবে। তো সেনাবাহিনী আসার পরে এই জায়গাগুলি অবশ্যই সুরক্ষিত হয়েছে। এটা জনগণের জানমালের নিরাপত্তা হয়েছে। যে একটা নিরাপত্তাহীনতা দেখা দিয়েছিল এই 2 দিনে 19 এবং 20-এ, আমি আন্দোলনটাকে বলছি না, আন্দোলনটা হলো শান্তিপূর্ণ ছিল, সেটা মেজর সাহেব বললেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ভায়োলেন্স যেটা হয়েছে, সহিংসতা, সেই জায়গাটা কিন্তু একটা ভীতিপ্রদ পরিস্থিতির সৃষ্টি করেছিল সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের মধ্যে একটা আস্থার ভাব নিয়ে এসেছে কিন্তু এই যে সেনাবাহিনী মোতায়েনের ফলে। এবং সেনাবাহিনী যেটা আফিস সাহেব বলেন যে ইউএন পিস কিপিংয়ের যে অভিজ্ঞতা, এটা আমি বলবো যে এইখানে তো এটা কিছুই না, এটা তো ছোটখাটো মব। এই যে আফ্রিকায় এখানে তো অ্যাম্বুশ হয়, মানুষ একেবারে মেরে ফেলে। তো সেই অ্যাম্বুশের মধ্যে কিন্তু বাংলাদেশের পিসকিপাররা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট। আমি বিষয়গুলোর কথা বলবো পরবর্তীতে নিশ্চয়ই। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে এখানে একটা স্থিতিশীলতা এসেছে, এখানে জনজীবনে যে স্থবিরতা এসেছিল, অর্থনৈতিক এবং সাপ্লাই চেইনের যে বিপর্যয় ঘটেছিল এবং মানুষের জীবনযাত্রার মধ্যে যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা খুব দ্রুততম সময়ে এটা কনফিডেন্স ফিরেছে, যেটা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীগুলি এত তাড়াতাড়ি ফেরাতে পারে নাই। তো সেই দিক থেকে আমি বলবো যে এই সেনাবাহিনীর মোতায়েনটা একেবারে সময় মতো হয়েছে। নিশ্চয়ই, আপনার ধন্যবাদ। আমাদের সাথে দর্শক একটু আগে জানিয়েছিলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। আমরা এই মুহূর্তে তার সাথে যুক্ত হতে চাই। মেজর এমদাদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মেজর এমদাদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার 2-1টা বিষয় আপনার কাছে এই মুহূর্তে জানার ছিল। আচ্ছা, আমরা আপনার কাছে যেটি জানতে চাই যে আপনি দেখেছেন যে বা আমাদের আজকের আয়োজনের অতিথিরাও তারাও আসলে বলছিলেন যে 20 তারিখের পরে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর এই কার্যক্রমে যুক্ত হওয়ার পরবর্তীতে জনমনে যে পরিমাণ শান্তি এসেছে এবং জনমনে শৃঙ্খলা এসেছে, সেটি কিন্তু একটা খুবই উল্লেখযোগ্য বিষয়। একই সাথে আমি একটু বলবো, যারা আসলে কোটা সংস্কারের আন্দোলন করছিলেন তারাও কিন্তু একটু স্বস্তিতে পেয়েছেন। কেননা হচ্ছে যে মেজর হাফিজুর রহমান একটু আগে বলছিলেন যে তাদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী তারা একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করছিলেন, সেটি থেকে নিবৃত করার জন্য সেনাবাহিনীর উপস্থিতি, অর্থাৎ যেই আন্দোলনকারী রয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যারা রয়েছেন, তারাও কিন্তু আসলে একটি স্বস্তি পেয়েছেন যে সেনাবাহিনী থাকলে তাদের আস্থার জায়গাটি বাড়ে এবং সেটি নিশ্চয়ই মাঠেও আমরা দেখেছি তেমন সেই কার্যক্রমগুলো। প্রশ্নটা আসলে আমি খুব শেষ প্রান্তে এসে যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সেনাবাহিনী থাকলে জনগণ স্বস্তি পান, এই কথাটাই কি বলছেন? আমি তাহলে একটু কথা ওখান থেকে শুরু করি। জি, একদমই এরকমই। সাথে একই সাথে যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন তারাও কিন্তু স্বস্তি পেয়েছে যে সেনাবাহিনীর উপস্থিতি থাকার ফলে। ধন্যবাদ। আসলে আমি যদিও প্রশ্নটা খুব ঠিক মতো যেহেতু ডিস্টর্টেড হচ্ছে, তারপরও আমি এই কথাটা বলবো যে আপনাদের এখানে আমাদের যেটা দেখিয়েছেন তেলপে দেশের তরে সেনাবাহিনী, আসলে এটা আমি সৌভাগ্যজনক হোক অথবা দুর্ভাগ্যজনক হোক, এটা আমাদের আজকে ঘোষণা করতে হচ্ছে। প্রতিটা দেশে, পৃথিবীর প্রতি প্রান্তরে, আমি কয়েকদিন আগে বাইরে থেকে আসছি, সেখানে আমাদের দেশের এই অবস্থার এই প্রেক্ষাপটে ওখানকার সেনাবাহিনীর যে অবস্থান আমি দেখেছি, মানুষের যে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ বিভিন্ন দেশে দেশে, সেটা আমরা সময়ে সময়ে আমাদের দেশে কিছুটা আমাদের সেটা রাজনৈতিক প্রেক্ষাপটে বা আমাদের সুশীল সমাজের কাছ থেকে আমরা সেইটুকু হয়তো সময়ে সময়ে পাইনি। তবে এটা একেবারে আমি একদম একেবারে অকুণ্ঠ চিত্তে এই কথা বলতে পারি যে আমাদের সেনাবাহিনী দেশের প্রতি যে মমত্ববোধ, দেশের প্রতি যে দায়বদ্ধতা, যে কমিটমেন্ট, সেটার মধ্যে সামান্যতম খাত কখনো ছিল না, অতীতে, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না।
আমি একটা উদাহরণ এখানে দেই যে সেনাবাহিনী কেন এই যে দেশের তরে সেনাবাহিনী কথাটা বলছেন সেটার উদাহরণটা আমি দেই। বিহাসে আমাদের একটা ব্রিগেড ছিল আপনার বসনিয়া হার্জেগোভিনাতে। সেখানে যেদিন আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা অফিসাররা যেদিন সেখানে পতাকা উত্তোলন করলেন বাংলাদেশের, আমি এইটা একেবারেই একটা ঐতিহাসিক ধ্রুব সত্যের কথা বলছি। প্রত্যেকটা অফিসার তাদের চোখের পানিতে নিজেদেরকে নিজেরাই ভাসিয়েছেন। এই কারণে যে একটা কথাই পরে বলছেন, এক একজনের সাথে যখন জিজ্ঞেস করা হলো তাদেরকে, ওয়াই ইউ হ্যাভ ক্রাইড, প্রত্যেকের এই কথা হলো আজকে সগৌরবে আমাদের দেশের পতাকা আজকে ইউরোপে উঠছে। এটা হচ্ছে সেনাবাহিনীর দেশের প্রতি যে মমত্ববোধ, দেশের মানে দেশের যে পরিচিতির, দেশের জন্য গৌরববোধ হয়ে আনা, সেটা যেমন বহির্বিশ্বের জন্য যেমন ঠিক, আমাদের দেশের অভ্যন্তরে সেটাও ঠিক। আমি আরেকটু উদাহরণ এখানে দেই। করোনার সময় আমি চট্টগ্রামে বসবাস করি। চট্টগ্রামে এখানে এই যে জিএসির মোড় বলে একটা মোড় আছে, অত্যন্ত বিখ্যাত জায়গা। সেখানে একজন আমাদের ক্যাপ্টেন, আমাদের দায়িত্ব ছিল তখন এখানে মানুষজনকে রাস্তাঘাট থেকে সরিয়ে দেওয়া, মানুষজনকে একেবারেই যার যার ঘরে যেন অবস্থান করে সেই ধরনের একটা দায়িত্ব পালন। তো তখন রিক্সা চলছিল অনেক। একজন সাংবাদিক, টিভি সাংবাদিক ওই ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো যে আপনারা তো এই যে মানুষ এভাবে চলাচল করছে, আপনারা তাদের কোনো বাধা দিচ্ছেন না, তাদের তো আপনারা ভয় দেখিয়ে পাঠিয়ে দিচ্ছেন না ঘরে? তার উত্তর ছিল, আমরা এখানে আমাদের দেশের মানুষকে সুরক্ষা দিতে এসেছি। এখানে মানুষকে ভয় দেখানোর জন্য আসি নাই, মানুষকে মারতে আসি নাই, মানুষকে তার ঘরে তার যে খাওয়ার নাই সেটা আমি উপলব্ধি করি। আমি সেই কথাটা আমার কানে এখনো বাজে। সেখান থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে সেনাবাহিনীর একজন অফিসার বা যে একজন সদস্যের অন্তরে, তার প্রাণে কি ধরনের কোন মমত্ববোধ নিয়ে সে চলাফেরা করে। হ্যাঁ, যেমন আমরা সেই মমত্ববোধের পরিচয় আমরা দিয়েছি। আমি জানি না অতীতের আলোচনাগুলি আমি যেহেতু ভালো করে শুনতে পাইনি, আমার যে সহ আলোচক যারা আছেন তারা হয়তো এই জিনিসগুলো করেছেন। তারপরে যদি রিপিট হয়, আমি আমার যারা শ্রোতা আছেন তাদের কাছে একেবারে করজোরে ক্ষমা প্রার্থনা করছি। পার্বত্য চট্টগ্রামে আমাদের আপনার কাছ থেকে আরো শুনবো মেজর ইমদাদ, আমরা আপনার কাছ থেকে শুনবো। আপনি ঠিকভাবেই বলেছেন, একদম যে রিপিট হয়েছে বিষয়টি এরকম না। আমরা আরো কয়েকটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো। তবে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন আলমগীর হোসেন, হেড অফ নিউজ সময়ের আলো। আপনার কাছ থেকে জানতে চাওয়া যে আমাদের এর আগের আলোচকরা সবাই যেমন বললেন যে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলার যে বাহিনী সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং আপনি এই সময় মাঠে থাকাকালীন অবস্থায় সেটি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন। সাধারণ মানুষের কথা থেকে শুরু করে বিশেষ করে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কথা, এবং একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে কাজ করতে আপনাকে আমরা দেখেছি। ফলে সব মিলিয়ে আপনার কাছে এই সময় পরিস্থিতিটি কেমনভাবে আপনি মূল্যায়ন করবেন? ধন্যবাদ রেজা ভাই, এবং যমুনা টেলিভিশনকেও সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদের। দেশের জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, এটা নিয়ে আসলে আমার মনে হয় আমরা যারা আছি কথা বলছি এবং সাধারণ জনগণ সবাই এখানে একমত। এখানে আসলে দ্বিমত করার সুযোগ নেই। তো সেটি আমি খুব রিসেন্ট যে ঘটনাগুলো, এই একই কথা হয়তো আমাদের এই যে হয়তো বারবার আসতে পারে, এই জন্য আমিও দুঃখিত। দেখুন যে 2007 সালের যে ধরনের কারফিউ ছিল আর এবারের যে কারফিউ, এই কারফিউর মধ্যে কিন্তু এক ধরনের বৈশিষ্ট্যগত অনেক তফাৎ আছে। এবারের কারফিউটা কিন্তু যে মব বা যে সিচুয়েশনটা, উদ্ভূত পরিস্থিতি হলো, সেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং পরিস্থিতিটাকে একদম যাতে স্বাভাবিক একটা সহনীয় পর্যায়ে আনা যায়, সেই জায়গা থেকেই কিন্তু মূলত এবারের উদ্দেশ্য তো আমরা জানি, এবং সেটি হয়েছে যখন খুব শর্ট সময়ে কিন্তু এই কারফিউটার আমরা জানি যে খুব রাতের বেলা বলা হলো এবং রাত 12টা থেকে সেটি কার্যকর, সকাল 6টা থেকে সাধারণত তারা মাঠে নামছে 20 তারিখে। তো যখন সেনাবাহিনী মাঠে আসলো তার আগের দিনে শুক্রবার ছিল, আমরা জানি শুক্রবারে যে ধরনের প্রাণহানি, সহিংসতার সংঘাত তার আগের দিনে যেটি ঘটেছে, শনিবারে কিন্তু সেখানে পক্ষান্তরে অনেকটাই কমে এসেছিল। এবং রোববার, সোমবার, মঙ্গলবার এভাবে করতে করতে আমরা দেখলাম যে গত সপ্তাহে কিন্তু অনেকটাই এমন একটা দিন গেছে যে দিন কোনো সংঘাতের ঘটনাও ঘটেনি। অর্থাৎ মাঠে সেনাবাহিনী আছে, মাঠে সেনাবাহিনী কাজ করছে, এই যে মেসেজ, এই মেসেজগুলোই সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আস্থা এবং নির্ভরতার জায়গাটি তৈরি করেছিল। সেই সঙ্গে আমি বলবো যারা শিক্ষার্থী আছে, যারা কোটা সংস্কার আন্দোলন নিয়ে কাজ করছে,
তারাও কিন্তু সেখানে একটি ভরসার জায়গায় রেখেছে। আমরা দেখলাম যে ওই সময়ে যে সংঘাত এবং সংঘর্ষ ঘটলো, সেখানে কিন্তু সেনাবাহিনী যাওয়ার আগ পর্যন্ত যে ধরনের পরিস্থিতি, আমরা বুঝতে পারছিলাম না যে এটি আসলে কোন দিকে যাচ্ছে। পথচারী মারা যাচ্ছে, শিক্ষার্থী মারা যাচ্ছে, বিভিন্ন ভাবে মারা যাচ্ছে, এবং যে ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পদের উপর হামলা হয়েছিল, আমরা এটুকু বিশ্বাস করি এবং আমি জানি যে এটা বাংলাদেশ সেনাবাহিনীও বিশ্বাস করে যে স্টুডেন্টরা অন্তত এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মধ্যে নেই। এখানে কোনো হয়তো অন্য কোনো শক্তি, অন্য কোনো দুষ্কৃতিকারীরা সেটি করেছে। তো যেভাবেই হোক, যখন সেনাবাহিনী মাঠে আসছে, আমরা দেখলাম যে পরিস্থিতির কিন্তু আস্তে আস্তে যে উন্নতি, সেই উন্নতির জায়গাটা আমরা দেখেছি এবং সাধারণ মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করেছে। এখানে সব শ্রেণীর মানুষ, আমরা যখন পথে ঘাটে গিয়েছি, কথা বলেছি, তারা প্রাণবন্তভাবে বের হয়েছে। রাস্তাঘাটে যে কারফিউ হলে যে ধরনের ভীতি থাকার কথা, নর্মালি আমরা আগের কথা সেইটিতে ফিরে যেয়েছি, আমরা কিন্তু ওই ধরনের কোনো ভীতি মানুষের মধ্যে দেখিনি। একইভাবে যারা সেনা কর্মকর্তা বা সেনা সদস্য যারা ডিপ্লয়েড অবস্থায় কাজ করছেন, তারাও কিন্তু কোনো মানুষকে যে অযথা হয়রানি করবে বা কাউকে মানে সেনাবাহিনী আছে এই রকমের, আমি যে মেজর এমদাদ সাহেবের কথাই আমি জানি যে যতটুকু কথা বলছি যে সেনাবাহিনী এখন যেভাবে কাজ করছে, তাদের উদ্দেশ্য কিন্তু ভীতি তৈরি করা না, ভীতি দূর করা, মানুষকে শান্তি এবং স্বস্তিতে যাতে মানুষ চলাফেরা করতে পারে, সেই কাজটি মূলত সেনাবাহিনী তাদের এই পথ নিয়ে কাজ করে যাচ্ছে। সেটির ক্ষেত্রে যেটি বলছিলেন যে আপনারা প্রত্যেকেই বলছিলেন যে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে রাজনৈতিক নানা সংকট, সেটি নিয়েও আসলে আমাদের পরবর্তীতে আলোচনায় আমরা মূলত রাজনৈতিক সংকটে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা ছিল দেশের বিভিন্ন সময়ে, সেটি নিয়ে একটু কথা বলবো। তবে তার আগে এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে ফিরে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দর্শক, 24 ঘন্টার আয়োজনে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন 24 ঘন্টার আয়োজন এবং আমরা কথা বলছিলাম আমাদের আগত অতিথিদের সাথে। আজ একটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি কার্যক্রম হয়েছে, অর্থাৎ এটি নিয়মিত কার্যক্রম, অফিসার্স অ্যাড্রেস, এবং সেখানে মাননীয় সেনাপ্রধান তিনি বলেছেন যে দেশের চলমান পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। মেজর মোহাম্মদ হাফিজুর রহমান, আপনি এই কার্যক্রমে নিশ্চয়ই যুক্ত ছিলেন এবং এই কার্যক্রমটি নিয়মিত একটা কার্যক্রম, যেটি নিয়ে গতকালকে থেকে আজ দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের নানা উদ্বেগ ছিল যে কি হয়, কি ধরনের মিটিং হয় এবং সেখানে কি কার্যক্রম হয়, এবং আমরা আজকে এটি আইএসপিআর এটি প্রেস রিলিজের মাধ্যমে এই কোডটুকু বা বক্তব্যটুকু জানতে পেরেছি। ওকে, এটা হয় কি যে দেশের বাহির থেকে এই হাইপগুলো অনেক বেশি তোলা হয় এবং যারা তোলেন তারা তো ডেফিনেটলি উদ্দেশ্যমূলকভাবেই তোলেন। সেনাপ্রধান যখন কোনো অফিসার্স অ্যাড্রেস করেন, তার পেছনে একটা হয় নিয়মিত অ্যাড্রেস। আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধান যিনি, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন কতদিন হলো, খুব বেশি দিন না, কিন্তু এর মধ্যে আসলে অফিসার্স অ্যাড্রেস করার মতো একবার তিনি অফিসার অ্যাড্রেস করেছিলেন এর আগে। নর্মালি কিন্তু 1 মাস 2 মাস 3 মাস পরে হতেই পারে এবং হয়ও, এটা ইটস এ ভেরি রেগুলার ফেনোমেনা। সো সেই জায়গা থেকে এই অফিসার অ্যাড্রেসটা কোনো, এটার মধ্যে কোনো সমস্যা ছিল না এবং একটি সেটেল পরিস্থিতি সেনাবাহিনীর জায়গা থেকে, অন্তত আমরা যেটা দেখছি সেই জায়গা থেকে, যে দায়িত্ব নিয়ে সেনাবাহিনী যে ম্যান্ডেট নিয়ে এবার নেমেছে, সেই ম্যান্ডেট তারা পালন করছে সাফল্যের সাথেই। সুতরাং সেই জায়গাতেও কিন্তু সমস্যা নেই, কারণ সেনাবাহিনী ইন টু সিভিল পাওয়ারে আছে। ওকে, এখন 3টি বিষয় এখানে বলেছেন সেনাবাহিনী প্রধান। জনগণের আস্থার প্রতীক, সেটি তো আছেই, সেটি নিয়ে আমরা ডিসকাস করেছি। দ্বিতীয় যেটি বলেছেন গুজব, গুজবের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, আমি ঠিক এই টকশোতে আসার আগেই বাংলাদেশের অত্যন্ত সিনিয়র একজন সিটিজেন আমাকে এই সম্মানিত সেনাবাহিনী প্রধানের যে এটা হয়েছে, অফিসার্স অ্যাড্রেস হয়েছে, এটার একটা মিনিটস অফ মিটিং হয়, যে কোনো এরকম হলে তো হয়ই, তাই না? তো একটা মিনিটস অফ মিটিং পাঠিয়ে বললেন যে দেখো তো, এত বাজে লেখা তো কোনো দিন দেখি নাই। তো পরে ওই মিনিটস অফ মিটিং দেখলাম যে সেটা আসলে মেড, মানে তো ওইখানে বলা হয়েছে যে আসুন আমরা সবাই মিলে আমিন বলি, আমিন। আচ্ছা, তো এরকম আসলে ফর্মাল অ্যাড্রেসে সবাই মিলে আমিন বলবে,
এইটা হয় না আসলে। আমি আমার অভিজ্ঞতার মধ্যেও দেখিনি, বা আমি শুনিও নি কখনো, এটা হওয়ারও কথা না। একটা ডেকোরাম মেনটেন করে সেনাবাহিনীতে অ্যাড্রেসগুলো হয়, অফিসার্স অ্যাড্রেসে তো যেহেতু সবাই অফিসার, সুতরাং সেখানে যথেষ্ট ডেকোরাম মেনটেন করে করা হয়। এবং সেই জায়গাটিতে আর লাস্ট যেটা, যে একেবারে জনগণের সাথেই সবসময় সেনাবাহিনী থাকবে, সেরকমই কথা বলেছেন নিশ্চয়ই সেনাপ্রধান সেটাই বলেছেন। মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম, আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন, এবং আপনার কাছে একই রকম জানতে চাওয়া যে আসলে গুজব প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অর্থাৎ সেনাপ্রধান তিনি আসলে বলেছেন যে গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে, এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে দেখছি যে নানা ধরনের ঘটনা হয়, এবং সেনাবাহিনীর উপস্থিতিকালীন সময়েও আমরা বেশ কয়েকটি গুজব আসলে ছড়াতে দেখেছি। আপনি নিশ্চয়ই ব্যাপারগুলো দেখেছেন, এবং আপনার মূল্যায়নটি সেখানে কি রকম? ধন্যবাদ। আসলে গুজব একটা জাতি এবং যে কোনো একটা সংগঠনের জন্য একটা মারাত্মক, এটা একটা নেগেটিভ, যে কোনো সময় একটা নেগেটিভ একটা অবস্থা সৃষ্টি করতে পারত, ঋণাত্মক। ধনাত্মক পজিটিভ কিছু সৃষ্টি করে না। গুজব যারা ছড়ায় তাদের উদ্দেশ্যটা হচ্ছে খারাপ। সে চাইবে তার গুজবের মাধ্যমে একটা ভুল বোঝাবুঝি যেন সৃষ্টি হয়। আমাদের সাম্প্রতিককালে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে যদি আপনিও দেখেন, যদি ঢুকেন, প্রতিদিন নানা প্রকারের, বিশেষ করে সেনাবাহিনীকে টার্গেট করে এত বেশি গুজব সেখানে ছড়ানো হয়েছে। আমি একজন প্রাক্তন সেনাবাহিনীর অফিসার হিসেবে আই ওয়াজ সো শকড যে একটা বাহিনীর প্রতি যেখানে মমত্ববোধ গড়ে ওঠার কথা, সেখানে ওই বাহিনীকে নিয়ে নানা ধরনের গুজব। যেমন একটা গুজব আপনি এখনই বলি আমি, গুজবটা হচ্ছে এরকম যে এখন সেনাবাহিনী প্রধান অপেক্ষা করে আছেন বাইরে, ভিতরে পুলিশ প্রধান এবং র্যাব প্রধানের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনায়। এটা আমরা যারা ধরেন যারা চাকরি করেছে বা যাদের অভিজ্ঞতা আছে তারা জানি, কখনো র্যাবের প্রধান বা পুলিশ প্রধানকে রেখে ভিতরে আলাপ করে সেনাবাহিনী প্রধানকে বাইরে অপেক্ষমান রাখে। এইটা যারা বোঝার তারা বুঝবেন, কিন্তু যারা বুঝবেন না সাধারণ মানুষ, তারা মনে করবেন যে বোধহয় হি ইজ গেটিং লেস প্রায়োরিটি ওভার দ্য আদার সার্ভিসেস, যারা ডিজি আছেন বা যারা আছেন। ওয়ারেস এটা কখনো সম্ভব নয়। তাহলে তার এই অর্থ কি? অর্থটা হচ্ছে যে বাহিনীগুলোর মধ্যে বা বাহিনী যিনি প্রধান আছেন অর্থাৎ সেনাপ্রধান আছেন, ওনাকে ছোট করার একটা চেষ্টা করা, এটা হচ্ছে একেবারেই অশুভ একটা উদ্দেশ্য। আজকে যথার্থভাবে সেনাবাহিনী প্রধান বলেছেন যে গুজবের ব্যাপারে যেন মানুষ সচেতন থাকে। আমরা তো তাদের জন্য এটা কোনো সমস্যা, কিন্তু সাধারণ মানুষ যখন গুজবে পড়ে যান, শিকারে পরিণত হন, যেমন আজকে সারাদিন কি হবে কি হবে কি হবে কি হবে, এই ধরনের এক ধরনের গুজব মানুষের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। অস্থিরতাটা একটা জাতির জন্য, যেমন আজকে একটা পত্রিকা, আমি গতকালের পত্রিকা দেখেছি, এই কয়দিনে 28,000 কোটি টাকা শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। তাহলে এটা কি কারণ? এটা গুজবে কান দিয়েছে, ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করবেন কিনা চিন্তায় আছেন। তার মানে গুজব আমাদের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করতেছে, আমাদের জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটাকে ক্ষতিগ্রস্ত করছে, বা আমাদের ছাত্ররা যে আন্দোলন করছে তার মধ্যে বিভিন্ন নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এটা সেজন্য যথার্থভাবেই সেনাপ্রধান বলেছেন। জি, আমরা সেটি তার বক্তব্যের মাধ্যমে পেয়েছি। আমরা একটু আমাদের অন্য আরেকজন আলোচক মাসুদ করিম, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনার কাছে যেতে চাই যে আমরা রাজনৈতিক সংকটের সময়ে কথা বলছিলাম যে রাজনৈতিক নানা সংকটেও সেনাবাহিনীর উপস্থিতি দেখেছি। আমি যদি একটি উদাহরণটা নিই, যে 2007 সালের পরবর্তী সময়ে সেখানে সেই যে জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গাটি, অর্থাৎ সুষ্ঠু একটি নির্বাচন সংগঠিত হওয়ার জন্য সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অসামান্য একটি ভূমিকা ছিল, এবং তার পরবর্তীতে নানা সংকট যদি বলি আমি, যে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মেজর এমদাদ যেমন বলছিলেন যে করোনা মহামারীতেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা সেগুলো আসলে উল্লেখ করার মতো। আমি যদি স্পেসিফিকভাবে বলি 2007 সালের কথা, আপনি আপনার দীর্ঘ সময়ে রাজনৈতিক এই সংকটগুলো দেখেছেন, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন এবং এখন কিভাবে সেটিকে দেখছেন? 2007 সালেরটা আর এবারেরটা এক না। 2007 সালে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মোতায়েন হয়েছিল জরুরি অবস্থা জারি করার মাধ্যমে, কারফিউ জারি করার মাধ্যমে। সেটা রাষ্ট্রপতি জারি করেন, এবং রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন। ওই সময় যেহেতু প্রধান উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে।
এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে সেখানে জরুরি অবস্থার ক্ষেত্রে সাধারণত সংবিধানের কিছু কিছু অধিকার স্থগিত থাকে, যেখানে এইবার কিন্তু সেইটা না, এইবারেরটা হলো ইন এইড টু সিভিল পাওয়ার, মানে এই সেই অন্যান্য বাহিনীগুলির সাথে সমন্বিত উপায়ে ওনারা কাজ করছেন। সুতরাং এটা একটা ডেমোক্রেটিক কোনো রাইট স্থগিত নাই, ওই সাংবিধানিক সকল রাইট ওপেন রেখে ওনারা হেল্প করার জন্য রেখেছেন। মানুষের একটা আস্থার তো জায়গা থাকে, যে কোনো সংকট, বিভিন্ন রাজনৈতিক সংকটেও সেনাবাহিনী যদি শুনেন, আমাদের সেনাবাহিনীর দক্ষতা আছে, তারা যে কোনো পরিস্থিতিতে এই জিনিসটা খুব দক্ষভাবে হ্যান্ডেল করতে পারে। যেখানে এই যে ক্যাজুয়ালিটির যে ঘটলো, যে অনেক মানুষ মারা গেলেন, এইগুলি কিন্তু অন্যান্য ঘটনায় মরেছেন, কিন্তু সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনী লেস ক্যাজুয়ালিটিতে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে আমাদের সেনাবাহিনী। এবং সেই দক্ষতাটা যে তারা কথায় কথায় গুলি ছুড়েই সেটা করেন তা নয়, তাদের আপনি রাজনীতির সাথে আসলে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নাই। আসলে রাজনীতি একটি রাজনীতিবিদরা রাজনীতি করবেন, আর সেনাবাহিনীর জায়গা থেকে সেনাবাহিনীর জায়গাটা আসলে স্টেট, ইজ অল অ্যাবাউট ইয়োর স্টেট। এবং এই কারফিউটাও কিন্তু সেনাবাহিনী জারি করে নাই, এটা সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসন, সেখানে সেনাবাহিনী এখানে মোতায়েন হয়েছে ইন এইড টু সিভিল প্রসেস। আমরা আপনার কাছে আসলে প্রশ্নটি করবো, তার আগে এই মুহূর্তে আমাকে একটা ছোট বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পরেই। অর্থাৎ দর্শক 24 ঘন্টা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকবে। দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টার আয়োজনে। আমাদের সাথে বেশ কয়েকজন অতিথি ছিলেন যাদের সাথে আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে আমি মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম আপনাকে দিয়ে আসলে শুরুটি করতে চাই। আমাদের একটি জানতে চাওয়া সেটি হচ্ছে যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে নানা ধরনের সমীকরণ চলছে, নানা ধরনের গুজব চলছে, নানা ধরনের সংকট চলছে, সেই সব কিছু মিলিয়ে সেনাবাহিনীর যে বার্তাগুলো সেটিও আসলে সেনাপ্রধান পরিষ্কার করে দিয়েছেন। আপনাদের পক্ষ থেকে আসলে জনগণের জন্য কি বার্তা থাকবে আসলে, সেটি যদি একটু বলতেন। ধন্যবাদ। প্রথম সেনাবাহিনীর প্রথম বক্তব্য হবে দিস শুড বি যে এদেশ আমার, এদেশের জন্য আসলে অনেকে হয়তো বিভিন্ন সময় যারা সেনাবাহিনী সম্বন্ধে অনেক সময় ভুল বশত আমি বলবো যে নিশ্চয়ই ধারণা, অনেকেই বলে যে কবে যুদ্ধ হবে, কবে সেনাবাহিনী কি করবে, এই ধরনের এক ধরনের একটা মানসিকতা নিয়ে অনেক সময় কথা বলে। বাট এখানে মৌলিক বিষয়টা হচ্ছে, ওর ইস্যুটা হচ্ছে সেনাবাহিনী সবসময় দেশের জন্য যেই কোনো কিছু করার জন্য প্রস্তুতি নিয়েই তার অবস্থানটা সে ধরে রাখে। তো সেই দৃষ্টিকোণ থেকে সেনাবাহিনী সবসময় একটা জিনিস আমাদের দেশের সাধারণ মানুষের কাছে একবারে স্বনির্বন্ধভাবে অনুরোধ করছি, সেটা হচ্ছে এটা যে সেনাবাহিনী সবসময় দেশের মঙ্গল এবং দেশের মানুষের পাশে থাকার জন্য, দেশ এটা আমার দেশ, এদেশের জন্য সর্বাগ্রে, যেমন আমাদের সেনা সদর দপ্তর দেখবেন সর্বাগ্রে, অর্থাৎ সবকিছুর ঊর্ধ্বে, সকল ত্যাগে, যে কোনো কিছুর বিনিময়ে আমার দেশ সবার উপরে দেশ। তো সেখানে সবার উপরে দেশ যখন, সেখানে দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনী প্রস্তুত থাকে, অর্থাৎ দেশের জন্য, মানে সেই প্রস্তুতির কথা আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ জনাব ইমদাদ হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের একদমই কম সময় রয়েছে, আপনি থাকুন আমাদের সাথে। আলমগীর হোসেন, আপনার কাছে আসলে জানতে চাওয়া যে কি বার্তা থাকবে আপনাদের পক্ষ থেকে, আপনি গণমাধ্যমের একজন কর্মী হিসেবে কেমনভাবে এই সংকট উত্তরণে বার্তাগুলো দিতে চান? ধন্যবাদ। আমরা আজকে কিন্তু একটি খুব কঠিন দিন পার করেছি বলতে গেলে। সেটি হচ্ছে যে দিনভরই কিন্তু একটা গুজব ছিল, এবং গতকালকেও ছিল, আজকেও ছিল, যে কিছু একটা ঘটতে যাচ্ছে, সেনাবাহিনী বোধহয় দেশ নিয়ে নিচ্ছে, ক্ষমতা নিয়ে নিচ্ছে, অনেক ধরনের আলাপ আলোচনা। বিশেষ করে আজকে যেটি অফিসিয়াল যে অফিসার অ্যাড্রেসের যে বিষয়টি ছিল, সেটিকে ঘিরেই কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি এগুলো হয়েছে। আমরা সেই বিষয়টি আপনিও নিশ্চয়ই এখানে ক্লিয়ার করেছেন। আর আমি যেখানে যেহেতু এই বিষয়টি নিয়ে কাজ করি, আমি ভেতরে যারা আছেন কর্মকর্তা পর্যায়ে তাদের সঙ্গেও কথা বলেছি। একটি ব্যাপার খুবই পরিষ্কার তাদের, এবং আমরা যেহেতু কাজ করি, সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল এবং দক্ষ একটি পেশাদার বাহিনী। এটি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখেছি, আন্তর্জাতিক পর্যায়েও দেখেছি। সেখানে তাদের মানে সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে তারা দায়িত্বশীলতার সঙ্গে তাদের যে ম্যান্ডেট, তারা যে কাজের জন্য এখানে এসেছে সেই কাজটি তারা করে যাবেন, এটি তাদের মূল মেসেজ। আমি বলবো যে
এই যে গুজবের ব্যাপারটা, এটা আমি মিডিয়াতেও আমি বলবো যে এটা 3 রকমের হচ্ছে। একটা হলো মিস ইনফরমেশন, মানে ইনফরমেশনটা ভুলবশত ভুল যাচ্ছে। আর একটা হলো ডিসইনফরমেশন, ইচ্ছাকৃতভাবে ভুল ছড়ানো হচ্ছে। আর একটা হলো ম্যাল ইনফরমেশন, হয়তো ইনফরমেশন ঠিক আছে কিন্তু উদ্দেশ্যমূলক। তো এই 3 ধরনের বিষয়গুলি হচ্ছে। আমরা সাংবাদিকরা যারা মেইন স্ট্রিম জার্নালিস্ট, তারা এই জিনিসটা শুদ্ধটাই দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশুদ্ধটা যাচ্ছে, ভুলটা যাচ্ছে এবং এই গুজবটা যাচ্ছে। তা আমি একটা কথাই বলবো, সেনাবাহিনীর ব্যাপারে আপনারা কেউই এইভাবে গুজব ছড়াবেন না। গুজব ছড়াবেন না এই কারণে, কারণ যে যেমন পিস কিপিং নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে দিচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা। কিন্তু দেখা যাচ্ছে দেশের বাইরের থেকে বা অন্যান্য জায়গা থেকে করছে। কিন্তু আপনি যদি দেশকে ভালোবাসেন, তাহলে দেশের যে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, সেই সম্পর্কে কোনো রকম গুজব ছড়ানো মানে হলো আপনার নিজেকেই খাটো করা এবং আপনি এটা আত্মঘাতী। এটার জন্য আমি সবার কাছে আহ্বান রাখব। জি, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাফিজুর রহমান। জি, দেখেন, সবার আগে দেশ, এবং দেশটা আমাদের সবার। এই দেশেরই গর্বের ধন হচ্ছে আমাদের সেনাবাহিনী, এবং সেনাবাহিনী সবসময় এই দেশে তার কেন গর্বের ধন সেটি কিন্তু বারবারই প্রমাণ করে আসছে। এবং সেটি সেনাবাহিনী, আমি মনে করি যে এদেশের অস্তিত্ব যতদিন থাকবে এইটা বজায় রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। এবং যে গুজবগুলো হচ্ছে, কোনো অবস্থাতেই এই গুজবে, যেমন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছেন যে গুজবে কান দিবেন না, যেটা সত্য সামনে দেখা যাচ্ছে, যা ঘটছে সেটাই তো বাস্তবতা। সুতরাং সবার উদ্দেশ্যেই আসলে একই কথা, যে গুজবগুলোকে বিশ্বাস না করে যা ঘটছে দেখেন, কি ঘটছে, কি ঘটবে সেটা তো আগামীকালকের কথা। আগামীকালকের ব্যবস্থার জন্য সব দিকে যার যার যা দায়িত্ব নিশ্চয়ই সেভাবেই পালন করবে এবং বাংলাদেশটি সুন্দরভাবেই সামনে এগোবে, এটাই প্রত্যাশা। যে আমরা সেই প্রত্যাশা করছি আসলে, যে আমাদের এই সংকটটি উত্তরণ ঘটবে এবং আসলে দিন শেষে আমার আপনার প্রিয় বাংলাদেশটি ভালো থাকবে। এবং বাংলাদেশ ভালো থাকলে, বাংলাদেশের মানুষ ভালো থাকলে আমরা সবাই আসলে জিতে যাই, এবং আমরা যখন জিতে যাই তখন বাংলাদেশটি জিতে যায়। ধন্যবাদ দর্শক, আজকের 24 ঘন্টার আয়োজনে যুক্ত থাকার জন্য। আজ এ পর্যন্তই।